आदब सर। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम सर। সবাই ভালো আছি? স্যার আজকে দেখি স্যার লাইটের পজিশন চেঞ্জ করছেন নাকি? লাইটটা চেঞ্জ করছি, দেখো তো বোর্ডটা দেখা যায় পরিষ্কার। জি স্যার, আজকে খুব সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা, বোর্ড এই জন্য আমি লাইটটা চেঞ্জ করছি, এটা ডিস্টার্ব করে বাইরে যেটা। তো সবাই এমনিতে ভালো আছে? সবাই আছে না? জি স্যার। আপনি কেমন স্যার? আপনি? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজাতে ভালো কাটছে, সময় কাটছে। তোমরা কিভাবে কাটাচ্ছ? পড়াশোনা করতেছো নাকি রোজা রেখে সারাদিন বিছনায় ফেসবুক মোবাইল? জি স্যার, টায়ার্ড হয়ে যাই স্যার রোজা রাখতে স্যার। এই বয়সে যদি কোনো টায়ার্ড হয়ে যাও তাহলে হয়? রোজা রাখলে তো আরো এনার্জি পাওয়ার কথা। রোজা রেখে স্যার আমরা দি পাই না। হ্যাঁ স্যার ইফতারের পর বেশ টায়ার্ড হয়ে যাই। ইফতার করলে তো অবস্থা খারাপ হয়ে যায়। ইফতারে মানে চিনি জাতীয় খাবারটা কম খাও, চিনিটা কম খাও। চিনিটা কিন্তু দুর্বল করে দেয়। চিনি জাতীয় যত আছে ধরো এগুলা যত পারো অ্যাভয়েড করেছো তাহলে বেটার হবে। বেশি তুমি প্রোটিন, আমিষ যেগুলা বা ভেজিটেবল এগুলা খেলে তোমার শরীরেও চাঙ্গা পাবা আর এনার্জি পাবা। আর যদি শরবত জাতীয় যে জিনিসগুলো আছে না, চিনি দিয়ে যেগুলো চিনি ছাড়া খাইতে পারো, লেবু খাইতে পারো, এগুলো তাহলে এনার্জি পাবো। আমি স্যার বেশিরভাগ মজার খান নেই তো স্যার চিনি জাতীয় স্যার। না, চিনিটা যে কি, চিনিটা আমাদের বিন্দুমাত্র উপকার করে না, এটা কি জানো? তোমরা যদি মেডিকেলে পড়বা যখন যারা চিনি আমাদের বিন্দুমাত্র উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। তাৎক্ষণিক একটা মানে ইয়াদে এটা আরো দুর্বল করে ফেলে। চিনি কিছুই উপকার করে না। চিনিটা তিনটাকে বলা হয় ফুড মানে পয়জন, 3W বলা হয়। একটা লোকের চিনি, সুগার, আরেকটা লোকের লবণ, আর একটা লোকের রাইস, মানে সাদা রাইস যেটা, আবার ডেকি ছাড়া রাইস যেটা, এটা বেটার। এই তিনটাকে বলা হয় মানে শরীরের জন্য আসলে যারা আমরা পরিশ্রম করি না শারীরিক, ধরো যারা মাঠে ঘাটে কাজ করে সারাদিন ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য এগুলো খুব ফ্যাক্টর না, কারণ এগুলো তারা বার্ন করে ফেলে। আর আমাদের শরীরে ঢুকলে এটা জমা হয়ে থাকে এবং জমা হয়ে আমাদের বিভিন্ন অবস্ট্রাকল, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে। এই জন্য আমরা যারা কায়িক পরিশ্রম করি না, আমাদের এক প্রজন্ম দুই প্রজন্ম আগে কিন্তু বেশি কায়িক শ্রম করতো, মাঠে ঘাটে কাজ করতো দীর্ঘ সময়, রোজা রেখেও কিন্তু কাজ করতো। আমরা দেখতাম যে আমাদের যারা আরো দুই প্রজন্ম আগে, বাবার বাবা বা দাদা, কিন্তু এখন কিন্তু এই এটা কমে গেছে। কায়িক শ্রম যেহেতু নাই, সুতরাং আমাদের ওই যে তাৎক্ষণিক যে চিনিটা হলো তাৎক্ষণিক এনার্জি, সরাসরি ওই এদের রক্তে মিশে তাৎক্ষণিক তোমাকে একটা ইয়ে দিবে, পরবর্তীতে তোমার ইয়ে হয়। আর তুমি একবার একটা চেক করে দেখো, খাবার যতটুকু কম খাবা তত ভালো থাকবে, যত বেশি খাবা তত দুর্বল হবে। স্যার এটা স্যার ঠিক আছে, চেক করে দেখো একদিন, মনে করো দেখো যে আপনার আজকে জাস্ট অল্প খাও, দেখো তুমি শরীরটা পাতলা থাকবে। শরীরে কোনো, আমাদের শরীরের এর জন্য বেশি শক্তির দরকার পড়ে না। আমরা যে কাজকর্ম করি এর জন্য ওভারে কাদের কাছে ওই যে বড় বড় কুস্তিগির আছে না, বা বলে যে রেসলিং করে, তাদের জন্য দেখবা 20টা 50টা ডিম খেয়ে ফেলে, মাংস খেয়ে ফেলে, 4-5টা মুরগ আসত, এরকম খাসি খেয়ে ফেলে, তাদের জন্য দরকার। কিন্তু আমাদের জন্য এক টুকরা দুটোটাই যথেষ্ট। তোমরা হলো গ্রোথ, তাহলে তোমাদের জন্য সামান্য একটু বেশি লাগবে, আমাদের জন্য আরো কম লাগবে। তোমাদের গ্রোথ হচ্ছে তো কিছুটা পাবে, কিন্তু প্রোটিন এগুলা খেতে পারো। এগুলো হলো রাইসের পরিমাণটা ওই যে 3W যেটা, সেটা কমাই নিতে পারো, তাহলে দেখো ভালো থাকবে। আর রোজা কিন্তু একটা, এটা কিন্তু প্রপারলি যদি কাজ করতে পারো, রোজাতে তুমি অনেক বেনিফিট পাবো। একাডেমিক বলো, একাডেমিক ছাড়াও বলো, আমরা পর্যাপ্ত সময় পাই, যেহেতু অন্যান্য ইয়ে থাকে না, পর্যাপ্ত সময় পাই। তোমরা যদি টায়ার্ডনেসটা মনে করো, এটা যদি দূর করতে পারো তাহলে প্রচুর সময় পাবো এবং এটা কাজে লাগাতে পারো। প্রত্যেকের তো একটা টার্গেট আছে না, কোথায় পৌঁছবা, টার্গেট আছে না, লক্ষ্য আছে না? কি সবার লক্ষ্য আছে না? লক্ষ্য নাই? লক্ষ্য ছাড়া জি স্যার আছে।
লক্ষ্যটা কি? একটা কাজ করবা, তুমি আরেকটু আগ্রহ পাবা। তোমার লক্ষ্যটা, তুমি যে রুমে বসো পড়ো, যে টেবিলের সামনে একটা কাগজে লক্ষ্যটা লিখে রাখবা, বড় করে লিখে রাখবা। আর স্যার এই গ্রুপের স্যার অনেকে আছে না, এরা লক্ষ্যটা কি তা করছে প্রোফাইল পিকচারের মাঝে দিছে স্যার। প্রোফাইল পিকচার দেন, হ্যাঁ এটা একটা ব্যাটার। বারে বারে সামনে পড়বে, পড়লে যেটা হয় এটা তোমার সামনে থাকবে, তখন তুমি নিজে উদ্বুদ্ধ হবা। তবে মোটিভেশন আসলে আমরা যতই বলি, মোটিভেশন কিন্তু সবসময় মোটিভেটেড হওয়া যায় না। ওই যে পড়তে বসে দেখবে ভালো লাগে না, আলসি লাগতেছে, ভালো লাগে না, মানে এটা প্রায়ই হবে এবং এটাই স্বাভাবিক। তুমি টেবিলে বসো, একটু পড়লা, পরে দেখবে যে ভালো লাগতেছে না, কি করি, এটা করি ওটা করি, এরকম মনে হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু এটাকে কন্ট্রোল করে যে যত বেশি সময়টা এখানে ইনভেস্ট করতে পারবে। তুমি যদি বসে থাকো, যে কালকে আমি বলছিলাম, টেবিলে যদি বসে থাকো, বসতে বসতে আস্তে আস্তে তোমার দেখবে না কিছু না কিছু কাজ হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। প্রথম দিন ধরো 2-3 ঘন্টা বসে ধরো অল্প পড়ছো, পরের দিন আবার 3 ঘন্টা বসে তোকে এর চেয়ে বেটার হচ্ছে, পরে দেখবে আরো বেটার হচ্ছে। যারা লেখালেখি করে, যারা রাইটার, তারা কিন্তু ওই বসে থাকে, এটা তাদেরকে মানে কাজ মনে করে, যে আমি বসে থাকবো, লিখতেছে হয় না, এগুলা ফেলে লিখতে পারে না, 4 ঘন্টা 6 ঘন্টা কাটায়। আস্তে আস্তে তার ভিতর থেকে এটা বেরিয়ে আসে। পড়াশোনাটা অনেকটা অন্য, তুমি এটাকে কাজ মনে করবে যে আমি করি করি হোক না, করি 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 করতে করতে এক সময় দেখবে তোমার ইয়েতে বুঝতে পারবে। আর তুমি যাই করে না কেন, দেখো তুমি বা তোমরা অনেকে আছো বললাম মেডিকেলে যাবা বা বুয়েটে যাবা, তোমার এখন ইচ্ছা হলো এটা, কিন্তু এই 2 বছর পরে কে কোথায় যাবা সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না, এখন বলতে পারছি। এই সময়টা যে যে ঠিকভাবে কাজে লাগবা, সঠিকভাবে যে কাজটা করবা, সেই কিন্তু তোমার টার্গেটে বুঝতে পারবে। এবং সবশেষে কিন্তু মানুষ তোমার যে পিছনের যে শ্রমটা, এটা কিন্তু মনে রাখে না, মনে রাখে কিন্তু তোমার সাফল্যটা। আলটিমেট তুমি কি পাইলা সেটা কিন্তু মনে হয় না, এই যে জয়িতা মেডিকেলে চান্স পাইছে অথবা ইয়াতে চান্স, এটা কিন্তু সবাই বলবে, কিন্তু এর পিছনে যে সে কষ্ট সেটা মনে রাখে না। এটা তোমার একান্ত নিজস্ব, কিন্তু এই ইনভেস্টটা তোমাকে করতে হবে, ওখানে পৌঁছতে হবে। তুমি দেখো সাফল্য কিন্তু শর্টকাট পদ্ধতি নেই। যে যত বেশি সাফল্য, তুমি চিন্তা করে দেখো যে পৃথিবীতে যত ব্যক্তি সাফল্য, তারা পিছনে দেখো, তারা প্রতিদিন দেখো 4 থেকে 6 ঘন্টা ঘুমায়। বলো যে আমাদের 6 ঘন্টা ঘুমানো কিন্তু যথেষ্ট। তোমরা যারা স্টুডেন্ট আছে, ঘুমটা হতে হবে কোয়ালিটি ঘুম। ঘুমাইলাম, ফেসবুকে দেখলাম, এটা ঘুম না। ঘুমটা হবে কোয়ালিটি ঘুম। কোয়ালিটি ঘুম যদি হয় 6 ঘন্টা যথেষ্ট, বাকিটা কাজে ব্যয় করো। আলটিমেটলি কিন্তু মানুষ মনে রাখে তোমার সর্বশেষ যে অবস্থানটা সেটা। আর তোমাদের ভবিষ্যৎটা, এই যে 2টা বছর যে সময়টা, এটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে কে কোথায় যাবা, কে বুয়েটে পড়বা, কে টেক্সটাইলে পড়বা, কে মেডিকেলে যাবা, কে কোথায় যাবা। এই 2 বছরে যে যত সঠিকভাবে কাজে লাগাতে পারছো, অনেকেই শ্রম করে কিন্তু কথা হয় না, কিন্তু কাজটা সঠিকভাবে করতে হবে। পরে অনেকে আছে দেখবা একদম সিরিয়াসও নেওয়া যাবে না, সিরিয়াস ঠিক সিরিয়াস সিনসিয়ারলি নিতে হবে। সিরিয়াসটা কিন্তু একটু ডিফারেন্ট। সিরিয়াসটা মানে হলো আমি করব, মানুষকে বলবো আমি করতেছি, এই সেই, মানে বাইরেও প্রসার করবো, নিজেও কিছু করবো, এটাকে বলে সিরিয়াসনেস। আর সিনসিয়ার হলো মানুষ কি করলো এটা আমার দরকার নাই, আমার কাজটা আমি করে যাব এবং আমি সঠিকভাবে করে যাব। সঠিকভাবে যদি করতে পারো, তাহলে ঠিকই তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় বুঝতে পারবে। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের টিচার হিসেবে, তোমরা এই সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। আর সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি কিন্তু 2 বছর পরে 3য় বছর কিন্তু আবার যে মানে তুমি সব জায়গায় ইন্টারভিউ দিতে পারবে না, তুমি পরীক্ষা দিতে পারবে না, তোমাকে করে দিবে, লিমিটেশন করে দিবে। মেডিকেলে সাধারণত 2 বার দেয়, পরের বছর কিন্তু আবার নাম্বার কেটে ফেলে না, 5 নাম্বার না কত নাম্বার দিয়ে কেটে ফেলে মেডিকেলে। জি স্যার, -10 মাইনাস করে করবে, তার মানে তুমি মাইনাস হয়ে গেছে, পরের বছর তো তুমি দিতে পারবে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ফার্স্ট চান্সে দেয়, পরের বছর আবার কাটে, কোনোটা করে আবার করে। তার মানে তোমার ফার্স্ট চান্সে কি মানে এই সুবিধাটা কি তোমাকে সুযোগ হিসেবে নিতে হবে, এবং এটাকে সুযোগ ধরে তোমার যা যা করা দরকার, তোমার ইফোর্ট, তোমার যা পাওয়ার আছে, মানে তোমার যা স্টেমিনা আছে, সবটাই লাগানোর পরে যদি তুমি না পাও, তখন তুমি তোমার নিজেকে ব্লেম দিতে পারবে না, আমি চেষ্টা করছি আমি পাই নাই। তুমি ওই চেষ্টা যে করছো, এটা কিন্তু পরবর্তীতে কোনো না কোনো। আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, আজকে গল্প বলে ফেলতেছি বেশি, শেষ করে দিই, যাবো আমরা পাঠে যাবো। যে না স্যার ভালো লাগতেছে। তোমরা মাঝে মাঝে দরকারও আছে গল্প, এই জন্য ওই কুলদীপ নায়ার একজন সাংবাদিক, ইন্ডিয়ান একজন সাংবাদিক, কুলদীপ নায়ার। আমরা যখন বিশেষ পরীক্ষা দিই, তার সম্পাদকীয় গুলো পড়তাম। মানে সে বিভিন্ন, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, মানে এই সাংবাদিক কুলদীপ নায়ার, যিনি মানে ওয়ার্ল্ড ফেমাস একজন সাংবাদিক, কিন্তু ইন্ডিয়ান। উনি বাংলাদেশের তো বলি আমরা সিভিল সার্ভিস, তাই না, বিসিএস যেটা বলি, বাংলাদেশ সিভিল সার্ভিস।
ইন্ডিয়াতে বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস বলা হয়। ইন্ডিয়ান যে অফিসার সিভিল সার্ভিস যেটা, এটাকে বলে আইসিএস। তো এই কুলদীপ নায়ার যথেষ্ট মেধাবী, কিন্তু তিনি 3বার আইসিএস পরীক্ষায় বসে, 3বারই মানে প্রাথমিকভাবে মানে প্রিলিতি এলাও হয় না, প্রিলিতি এলাও হয় না। তখন ও তুমি বসে মানে শেষ যখন ফেল করছে, তখন বসে একটা বাংলাদেশের একটা রেস্টুরেন্টে সিঙ্গারা খাচ্ছে। তো ওখানে একটা পত্রিকাতে কি একটা মানে একটা পত্রিকাতে সেরা টেরা পত্রিকা, এখানে দেখতেছে যে কি যে এখানে ইংলিশে লেখা, মানে ঠিক ভাষাটা আমার মনে নাই, তখন অনেক আগে বললাম, বলেছে সকল কাজ সকলের জন্য না, মানে সব কাজ সকলের জন্য না। তোমার মানে এটা পড়ার পরে তোমার চেঞ্জটা মানে মানসিক এটা বলে না, এটাও তো আমার জন্য না, আমি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরে তার লাইফটা চেঞ্জ হয়ে সে চলে গেছে, তার যেটা ভালো লাগে সেই ভালো লাগার ইয়েতে চলে গেছে, লেখালেখিতে চলে গেছে, সাংবাদিকতে চলে গেছে, এবং সর্বশেষ হলো সারা বিশ্বের ফেমাস একজন সাংবাদিক হয়েছে। সবাই যে আমরা ওই বড় চাকরি করবো অথবা বড় ওইটা না, তোমার ভালো লাগা যেটা, সেটার উপরে যদি তুমি এফোর্ট দাও, তাহলে দেখবা এটা একসময় ফ্লারিশ হবে এবং জীবনে তোমার ওইটাই তোমাকে মানে ইয়াতে করবে। অনেকে আমরা বলি যে অমুকের মতো হোক, অমুকের মতো হোক, অমুকের মতো না, তুমি মনে করবে যে আমার মতো, কেউ বলবে যে আমার মতো, 2 দিন পরে বলবে না ওই যে সৃষ্টির মতো হোক, মানে তোমাকে যাতে অনুসরণ করে এরকম, তুমি অন্য কারোর মতো না, তুমি তোমার মতো হবা, তোমাকে যাতে অন্য কেউ ফলো করে, মানুষ যাতে এইভাবে উদাহরণ দেয়, সেইভাবে আমাদের পরিচালিত হওয়া উচিত। ঠিক আছে? তো এর সবচেয়ে মূল যেটা হলো মোটিভেশন কিন্তু সবসময় আসবে না, যে আমি মোটিভেটেড হব তারপরে আমি পড়তে বলবো, এটাও ঠিক না। মাঝে মাঝে মোটিভেটেড হতো হয়, আমরা বিভিন্ন কথায়, কাজে কর্মে বা বই পড়ে করি, কিন্তু মোটিভেটেড এটা হলো তোমার একটা কাজ হিসেবে নিতে হবে, যে আমার এখানে পৌঁছতে হবে, এখানে পৌঁছার জন্য আমি কাজ করি, এবং আলটিমেটলি তোমার সাকসেসে যদি নাও পৌঁছো, তুমি তার কাছাকাছি পৌঁছতে পারবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা চলে যাই, আমরা পাঠে চলে যাই। আমরা কিছু কাজ দিছিলাম তোমাদের, তোমরা 11 না 15 পর্যন্ত হয়তো দিছিলাম, এর ভিতরে আমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো আমরা একটু আলাপ করব। আমরা বলো এখন তোমাদের 11 না 15 পর্যন্ত দিছিলাম, সম্ভবত 15 পর্যন্ত আমরা করছি কিনা, সমস্যাগুলো সমাধান করছি কিনা? স্যার 15 নাম্বার বুঝি না, 14 পর্যন্ত করছি। 14 পর্যন্ত করছি। আর স্যার 13 এর 5 নাম্বারটা একটু করে। স্যার আমার স্যার 4 এর 1 নাম্বারটার মাঝে একটু প্রবলেম আছে স্যার, শেষের দিকে। কত? 4 এর 1 এর একেবারে শেষের দিকে স্যার, সলভ করতে একটু প্রবলেম হয়েছে। 4 কোথায় হবে? 4 মানে হলো প্রথম দিকে। জি স্যার, প্রথম দিকে রাখুন। আর এমনি 12 13 এর মাঝে কোনো প্রবলেম হয়েছে না আমার। 4 এর কত? 4 এর 1 স্যার। এই উদয়, এটা তো বলা আছে যে একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং বৃত্তটা এই বিন্দুতে যায়। এটাতে সমস্যা কি? এটা তো স্যার জি এর মান আর এর মান বার করতে পারছি না। তো কি বলো, কি সমস্যা হচ্ছে এটা? শেষে স্যার ওই জি এর মান আর এফ এর মান বার করতে পারছি না স্যার, বার করে যে সমীকরণ গঠন করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি আমাদের রাষ্ট্রটা আমি দেখি। 4 এর 1 সমস্যাটা যদি আমরা একটু দেখি, 4 এর 1 আমরা 4 এর 1 বলছে একটা বৃত্তের কেন্দ্র হলো এই রেখার উপর অবস্থিত, 2x - y = 3, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, আর হলো বলা আছে বৃত্তটা হলো 3 2 এই বিন্দু দিয়ে যায়, আর একটা হলো -2 0 বিন্দু দিয়ে যায়, মানে পিছনে চলে আসছে। এই হলো প্রশ্ন, একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, আর এটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে কেন্দ্র যেহেতু এই রেখার অবস্থিত, তাহলে আমরা বৃত্তটার সমীকরণ আগে ধরে নিই। বৃত্তটার সমীকরণ আমরা ধরি, বৃত্তটার সমীকরণ আমরা ধরলাম x2, সাধারণ যে সমীকরণটা ধরলাম y2 + 2gx + 2fy + c = 0, এটা আমাদের বৃত্তটার সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র -g - f, বৃত্তের কেন্দ্র এত 2x - y রেখার উপর অবস্থিত, 2x - y এত রেখার উপর অবস্থিত, উপর
অবস্থিত। যদি অবস্থিত হয়, যেহেতু এটা, সুতরাং আমরা লিখতে পারি এতে 2 মাইনাস জি মাইনাস এর ইকুয়াল টু 3। এখানে আমরা পাচ্ছি মাইনাস 2g প্লাস এর ইকুয়াল টু 3। এখান থেকে আমরা এর ইকুয়াল টু অত লিখে রাখতে পারি, এর ইকুয়াল টু লিখতে পারি 2g প্লাস 3। এটা আমরা আরেকটা নাম্বার পেলাম 2। তাহলে এক নাম্বার আমরা পাইলাম, দুই নাম্বার আরেকটা সমীকরণ পাইলাম। আবার বলা আছে যে বৃত্তটা এটা এবং এটা দিয়ে যায়, এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে এক নং বৃত্তটা যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু বসে আমরা একটা সমীকরণ পাবো, এই বিন্দু বসে আরেকটা সমীকরণ পাবো। ঠিক আছে, তাহলে যেহেতু এক নং বৃত্তটি 3 2 ও -2 0 বিন্দুগামী, সুতরাং আমরা দুইটা সমীকরণ পাবো। প্রথমে আমরা বসাবো 3 2, আমরা রেকর্ডিং এ দিছি কিনা, তো আমরা এখানে বসাবো 3 x এর মান 3, y এর মান হলো 2 প্লাস হলো 2g, x এর মান 3 2f, y এর মান হলো 2 প্লাস c ইকুয়াল টু 0। এটা পাবো আমরা একটা, এখানে হলো 9 প্লাস হলো 4 প্লাস হলো 6g প্লাস হলো 4f প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এভাবে রাখতে পারি, অথবা নয় আর এটা যোগ করলে হলো 13, রাখলাম আমরা 13 করে 13 প্লাস হলো 6g প্লাস হলো 4f প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা, এটা দিলাম 4, আর মাথায় না, এটা দিব আমরা 3, আর আরেকটা বিন্দু হলো 2 দিব। আবার আরেকটা পাবো হলো x এর মান 2, y এর মান 0, তাহলে 2 স্কয়ার আর এটা 0, এটা 2g * 2 প্লাস এটা 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হলো 4 আর 4g আর c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এবার সমীকরণ পেলাম 3টা। সমীকরণ 3টা পেলাম আমরা, এটার সাথে যদি আমরা এটা নাম্বার দিয়ে আমরা 4। স্যার সমীকরণ 2 থেকে জি এর মান বার করা যায় না? সমীকরণ 2 থেকে 2 যে ওই যে f = 2g + 3, ওইটা থেকে তো জি এর মান f এর মাধ্যমে বার করা যায়। তারপরে 4 + 4g + c এর মধ্যে জি এর মানটা বসানো যায় না, হয় না? f এর মানটা আমরা এটা এখন বলবো, আমরা প্রথমে 3 এবং 4 থেকে দেখো, আমরা 3 এবং 4 থেকে যদি আমরা নেই, এই দুইটা থেকে যদি আমরা যোগ করি, তাহলে f আর g এর একটা সম্পর্ক পাবো। খেয়াল করো, ইজি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 থেকে 4 যোগ করি, আমি বলি উপরেরটা মুছে নেই আর নিচে লিখবো। না স্যার, উপরেরটা মুছে দেন স্যার। বলো, আমরা না, হ্যাঁ, এটা থেকে এটা বিগ করি, বিগ করলে 13 থেকে 4 গেলে এখানে বিগ করি, 3 বিগ 4 ইমপ্লাই, তাহলে 13 থেকে 4 গেলে কত থাকে 9, 60 থেকে 40 গেলে কত থাকে 2, 4f আর c থেকে 3 গেলে 0, এটা দিলাম আমরা 5। এখন হলো 3 এ এবং 5 এ f এর মানটা আমরা এখানে বসাই। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা একটু। এখন কি করব, ওই যে 3 নাম্বার f = 2g + এটা এখানে আমরা বসালে আমরা পাবো হলো আমরা চলে যাই উপরে, আমরা 2 এবং 5 হতে পারে। তাহলে অর্থাৎ 2 এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে এখানে হলো 9 প্লাস হলো 2g, স্যার দেখা যায় না স্যার। 9 প্লাস 2g
2 নম্বরে তোমার আছে হলো f এর মান 2g + 3, তাহলে এখানে আমরা f এর পরিবর্তে 2g + 3 বসাবো 4, তাহলে আমরা লিখব 2g + 3 = 0। তাহলে এখান থেকে আমরা g এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি হলো 9 প্লাস হলো স্যার আবার যে লাইনটা লিখছেন স্যার, হ্যাঁ যে আবার যে লাইনটা লিখছেন এই লাইনের মধ্যে -2 হবে না? ও বিন্দুটা -2 ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে জি। হবে, তাহলে তো আমরা একটু ভুল করছি। এটা ছিল -2 0 ছিল এটা, কিন্তু আমি একটু খেয়াল করি না এটা তো। আর প্রথম 4 - 4g ওই বানানি স্যার, 4 - 4g + c = 0। এই শোনো, ওইটা আমি 4 বিন্দুটা নম্বর। বসাইতে আমি একটু ভুল করছি। তোমরা তো এটা পারার কথা। আমার বিন্দুটা ছিল 3 - 2 আর -2 0, কিন্তু আমি 3 2 বসাই দিছি। বুঝছো বিষয়টা? জি স্যার। জি আমরা স্যার। প্রবলেমটাতে ভুল আছে আমরা ধরতে ভুল হয়েছে। তোমরা খেয়াল করে নাই, আমিও খেয়াল করে নাই। আমি একটু চোখে ওই জায়গায় একটু কম দেখতেছি। তোমার একটা বিন্দু হলো 3 - 2, এই বিন্দু দিয়ে যায়, আর একটা হলো -2 0, এই দুইটা বিন্দু দিয়ে যায়। আর আরেকটা হলো বৃত্তটা ওই এটা হলো 2x - y = 3 রেখার উপর অবস্থিত। এই এখন প্রশ্নটা দেখো, ঠিক আছে না? আমরা এখানে ভুল লিখছি। আমরা যদি বৃত্তটার সমীকরণ ধরি, আমরা x² + y² + 2gx + 2fy + c = 0, এটা হলো আমরা বৃত্তটা। আমি লেখুসটা লিখলাম না, আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে বৃত্তটা যদি এই বিন্দুতে যায়, যে 1 নং হলো 3 to 3 - 2 বিন্দু যায়। এটা যদি যায় তাহলে এখান থেকে আমরা পাবো কি, x এর মান 3 হলো 9, y এর মান হলো 4, আর x এর মান হলো কত 3, তাহলে এখানে হবে 6g, আর y এর মান হলো -2, তাহলে এখানে হবে -4 f + c = 0। এটা আমরা আরেকটা পাবো। দেখো ঠিক আছে, এটা তোমরা একটু খেয়াল রাখো। আবার 1 নং -2 0 বিন্দু গেল, এই বিন্দু গেল, তাহলে এই বিন্দুটা আমরা বসাবো। এই বিন্দুটা বসালে আমরা কি পাবো, x এর মান হলো এখানে 4, y এর মান 0, এখানে হবে এটা -4 হলে এটা হবে -4g, 4g, এটা হলো 0 + c = 0। তার মানে এখানে আমরা পাচ্ছি হলো তোমার 4 - 4g + c = 0। ঠিক আছে? আর এখানে এটা এখানে এই লাইনটাকে আমরা যদি দেখি, কারণ 13 প্লাস হলো 6g - 4f + c = 0। এটা হলো আমাদের দুইটা এটা। এখন আমরা 2 এবং 3 এই দুইটাকে আমরা আমি c টা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা 2 থেকে এটা দিলাম আমরা ধরো 3, তাহলে আমরা 2 থেকে 3 বিয়োগ করি, 2 বিয়োগ 3, যদি আমরা বিয়োগ করি তাহলে 13 থেকে 4 গেলে হলো 9, 6 থেকে 4 গেলে গেল 10g, এটা গেল -4f = 0। এখন আমরা ওই যে বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর ছিল, এটা আমরা ব্যবহার করব। তো এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম, যেহেতু বৃত্তটির কেন্দ্র -g - f 2x - y = 3 রেখার উপর অবস্থিত, রেখায় অবস্থিত। তো এতেও আমরা লিখব 2 - g - f = 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এখান থেকে পাচ্ছি হলো -2g + f = হলো 3। তাহলে আমরা f সমান পাই হলো 2g + 3। এটা ধরো এটা আমরা পেলাম। এখন এই মানটা আমরা এখানে বসাবো, 4 এ বসাবো। ঠিক আছে, এই মানটা আমরা এখন 4 এ বসাবো। তো এটা যদি আমরা 4 এ বসাই, f এর মান f = 2g + 3, 4 এ বসাই। 4 এ যদি বসাই তাহলে আমরা পাবো কি 9 + 10g - 4, f এর পরিবর্তে আমরা বসালাম 2g + 3। এটা তো প্রক্রিয়া, এটা তো না হওয়ার কথা না। আমরা যদি ভুল টুল না হয় তাহলে তো হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, 10 থেকে গেলে এখানে হলো 2g, আর এখানে হলো 2g, এখানে হলো 9 10 11 12 - 3। তাহলে g এর মান দাঁড়াচ্ছে কত, 3/2। তাহলে g এর মান এটা আসে কিনা,
জি মান হলো -3/2 লেখাটা বোঝা যাচ্ছে না জি এর মান হলো জি ইকুয়াল টু হলো 3/2 তাহলে জি এর মান পেয়ে গেলাম তো জি এর মান যদি পাই তাহলে ওখানে আমরা কোথায় বসাবো এটাতে বসে এফ এর মান পাবো 5 এ বসে হ্যাঁ জি স্যার আমার হয় নাই নাকি না ওই যে স্যার ওই আমি স্যার শেষের দিকে স্যার ভুল করছিলাম। আচ্ছা হ্যাঁ ভুল করলে এটা হতে পারে তাহলে এটা পারবো নাকি করে দেবো এগুলো তো সমাধান প্রক্রিয়া এগুলো তো না স্যার ফার্মো স্যার ফার্মো আচ্ছা তাহলে আমি আর যাচ্ছি না তাহলে এফ এর মান বসে তারপরে সি এর মানটা আমরা ওই যে এখান থেকে আবার জি এর মান বসে সি এর মান আমরা বের করতে পারবো তুমি বসে বসে আমরা ক্যালকুলেশন করবো এগুলো একই প্রসিডিউর বুঝছি। আচ্ছা এরপরে বলো আমাকে এরপরে আমাদের 12 11 12 13 এগুলো কি সমস্যা আছে স্যার 13-3 13-3 হ্যাঁ 13-3 প্রবলেমটা দেখো এটা একটু ডিফারেন্ট কিন্তু পারার কথা বলা আছে যে যদি এটা সমান এটা হয় তবে দেখা যায় এই বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে এখানে একটা প্রশ্নটা একটু আছে স্পর্শ করে বললে এটা কোন স্পর্শ এটাতে বলা নাই অন্তস্থভাবে স্পর্শ না বহিস্থভাবে স্পর্শ তো এটা আমরা আসলে যেহেতু একটা নির্দিষ্ট শর্ত দেওয়া আছে এটা বলা উচিত ছিল যেটা অন্তস্থভাবে স্পর্শ করে অথবা বহিস্থভাবে স্পর্শ করে প্রশ্নটাতে একটু ত্রুটি আছে তো এটা অবশ্যই উল্লেখ করে দেওয়া ছিল যেটা অন্তস্থভাবে অথবা বহিস্থভাবে স্পর্শ এখন আমরা চেক করব কোনটাতে যে কোনো একটার সাথে মিলতে পারে হয় অন্তস্থভাবে স্পর্শ করলে এটা সত্য হবে অথবা বহিস্থভাবে স্পর্শ আমরা র্যান্ডমলি যে কোনো একটা দেখি আমরা বহিস্থভাবে দেখি বা অন্তস্থভাবে দেখি তোমার বলা আছে যদি 1/b স্কয়ার নি 1/a² + 1/b² equal to 1/c² না c 1/c এটা দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত শর্ত আমরা লিখলাম এই শর্তটা আমাদের শো করতে হবে তাহলে প্রদত্ত শর্তটা আমি এটাকে একটু ডিফারেন্ট ওইতে আমরা ধরব এটাকে লসাগু করলাম স্কয়ার বি স্কয়ার স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে হলো বি স্কয়ার এখানে হলো স্কয়ার ইকুয়াল টু হলো 1/c তাহলে আমরা দিলো স্কয়ার বি স্কয়ার বাই হলো স্কয়ার প্লাস বি স্কয়ার এটাকে উল্টাই নিলাম তাহলে c সমান এটা অর্থাৎ শর্তটাকে আমরা এইভাবে লিখতে পারি c সমান এটা ঠিক আছে তাহলে এই শর্তটা আমরা দেখাবো তাহলে এখন c নিলাম এই জন্য যেহেতু আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণের দেখো c আছে a আছে এই বিষয়গুলো আছে তাহলে প্রথম যে বৃত্তের সমীকরণটা প্রথম বৃত্তের সমীকরণ কি x² প্লাস y² প্লাস বলো y² 2ax প্লাস c ইকুয়াল 0 এটা হলো প্রথম বৃত্তের সমীকরণ তাহলে এটার কেন্দ্র কি হবে এত এর কেন্দ্রের ব্যাসার্ধ কত কেন্দ্র হবে -g মাইনাস a তাহলে -g এর মান কত a তাহলে -a আর f এর মান 0 এটা হবে কেন্দ্র 2gx না আমরা সূত্রে কি 2gx তাহলে g এর মান কত a তাহলে -g এর মান -a এটা হলো -a এবং ব্যাসার্ধ কি হবে √² - 0 √d² মানে a² প্লাস 0² f এর মান 0² - c তাই তো তার মানে হলো a² - c এটা হলো ব্যাসার্ধ বুঝি তো এটা 0 এটা হলো f এর মান দ্বিতীয় বৃত্তের সমীকরণ কি আছে একটু বলো তো x² + y² প্লাস 2 কি 2by 2by প্লাস c = 0 এটা হলো দ্বিতীয় বৃত্তের সমীকরণ তাহলে এর কেন্দ্র কত বলো তো -g মাইনাস g এর মান নাই এর মান 0 আর মাইনাস এর হলো এটা কেন্দ্র এটা এবং ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ সূত্র কি √d² + f² - c g এর মান 0 f² মান হলো -g d² + f² - c হলো c হলো এটা আমরা এখানে পাচ্ছি আমরা এটার মান হলো d² - c √d তাহলে দেখো এখন আমরা খেয়াল করি আমাদের যদি অন্তস্থভাবে স্পর্শ করে একটা বহিস্থভাবে স্পর্শ করে একটা আমরা যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন আমরা বলি কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব যদি আমরা বের করি দূরত্ব এটা এবং এটা দূরত্ব হবে এই দুইটার যোগফলের সমান এটা কখন যদি
বহিস্থভাবে স্পর্শ করে। আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে এক কাজ করি, আমরা কেন্দ্র দুটোর দূরত্ব আগে বের করে নিই। সবসময় তো আমরা কেন্দ্র দুটোর দূরত্ব লাগবে কাছে, তাহলে আমরা কেন্দ্র দুটি দূরত্ব আগে বের করি। দুটি দূরত্ব সমান কি হবে, এটা এবং এটা দূরত্ব, তাহলে রুট ওভার এটা মাইনাস এটা, অথবা আমরা যেভাবে দেব মাইনাস এ মাইনাস 0 ভুজ দুইটার অন্তর স্কয়ার আর কোটি দুইটার অন্তরের স্কয়ার, এটা হলো দূরত্ব নির্ণয় সূত্র। তার মানে এখানে আমরা পাচ্ছি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কেন্দ্র দুইটার দূরত্ব হলো এটা। তো আমরা যদি দেখাতে পারি কেন্দ্র দুটোর দূরত্ব এটার যোগফলের সমান, তাহলে আমরা বলবো যে এটা কি করে বহিস্থভাবে স্পর্শ করে। আর যদি দেখাতে পারি বিকল্পের সমান, তাহলে এটার এদের যোগফল, আমরা ব্যাসার্ধের যোগফল আগে বের করি। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল সমান হলো স্কয়ার মাইনাস এটা একটা, আর একটা হলো আমরা যদি এটা না হয় তাহলে দ্বিতীয়টা চেক করব। কেন্দ্র দুটোর দূরত্ব ঠিক আছে, ব্যাসার্ধের যোগফল বের করব, বিকল্প বের করব, দেখো কোনটা সমান। এবং এটার সাথে এটা ওই যে আমরা এই মানটা এখানে ওই যে এখানে বলা আছে, এটা আমরা এখানে একটু বসাই এটা বের করব। সি এর মানটা আমাদের জানা আছে না, সি সমান আমরা স্কয়ার, আর সি এর মান হলো তোমার স্কয়ার বি স্কয়ার বাই হলো স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হলো সি এর মান, প্লাস এখানে হলো বি স্কয়ার আর সি এর মান হলো স্কয়ার বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখা যাচ্ছে না, ক্যালকুলেশন করি দেখো, তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে কি দেখো, খেয়াল করো, এটাতে গুণ করলে a টু দি পাওয়ার 4 তারপরে স্কয়ার বি স্কয়ার আর মাইনাস এটা, তাহলে স্কয়ার বি স্কয়ার ক্যান্সেল হবে, শুধুমাত্র থাকবে a টু দি পাওয়ার 4। আমি ডিটেইলসটা লিখলাম না, ঠিক আছে, এটা থাকতেছে। আর এখানে থাকবে কত, স্কয়ার বি স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে b টু দি পাওয়ার 4, এখানে থাকবে স্কয়ার বি স্কয়ার। বোঝা যায় এটা? জি স্যার। আচ্ছা, তাহলে উপরে যদি আমরা বর্গ করি তাহলে এখানে থাকতেছে স্কয়ার, আর এখানে থাকবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা থাকবে বি স্কয়ার, এখানে থাকবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা লসাগু নেই তাহলে খেয়াল করো, লসাগু যদি টানি তাহলে আমাদের থাকবে হলো এটা, এটা থাকবে না। এখন তো নিচে যদি আমরা ইয়া করি তাহলে আমাদের আলটিমেটলি থাকবে কি স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখি বুঝি আমরা, দেখা যাচ্ছে না মনে হয়, লাইটের লাগে দেখা যায় না। লাইটের লেগে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু দেখে এই জায়গাটা একটু সরাই লিখি, এই জায়গাটা একটু সরাই লিখি। এখানে আমাদের থাকতেছে এই পাশে লিখলে মনে দেখতে পাচ্ছ, এখানে থাকতেছে স্কয়ার, আর এখানে থাকতেছে স্কয়ার বি স্কয়ার তার বর্গমূল, খেয়াল করো, আর এখানে থাকতেছে বি স্কয়ার, আর এখানে থাকতেছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা লসাগুটা নিই তাহলে এখানে কি থাকবে, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার। লব হর দেখো একই জিনিস, একটা বর্গমূল আছে, তাহলে আমরা একটা বর্গমূল এটাকে বর্গমূল স্কয়ার লিখতে পারি, তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই আলটিমেটলি আমাদের থাকবে স্কয়ার রুট ওভার স্কয়ার রুট ওভার বি স্কয়ার, এটা থাকবে না? এটা কি বোঝা যায়? জি স্যার। সমীকরণটা সেম দেখানি লাগছে। জি স্যার। রাইট, আমরা কিভাবে স্পর্শ করে, এটার জন্য আমরা কেন্দ্র থেকে দূরত্ব তো লাগবে, আর ব্যাসার্ধের যোগফল যদি কেন্দ্র থেকে দূরত্ব সমান হয় তখন এটা স্পর্শ করবে হলো বহিস্থ করবে, আর যদি ব্যাসার্ধের বিকফলের সমান হতো তাহলে বলতো অন্তঃস্থ করবে। তাহলে যেহেতু এখানে কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, সুতরাং এই বৃত্ত দুইটা কিভাবে স্পর্শ করে, অন্তঃস্থ না বহিস্থ? এটা কিভাবে স্পর্শ করে? বহিস্থ। এগুলি ভাই যেহেতু কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, সুতরাং বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, এখানে ক্লিয়ার এটা বলে দিলে ভালো হতো যে এরা মানে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, এখানে বুঝতে কি অসুবিধা আছে কারণ? না স্যার। না স্যার। আচ্ছা, তারপরে তাহলে বলো, তাহলে এটা বহিস্থভাবে স্পর্শ করবে, একটি বৃত্ত অপর হ্যাঁ বহিস্থভাবে স্পর্শ করবে। এটা বহিস্থভাবে স্পর্শ করবে। কেন বহিস্থভাবে স্পর্শ করবে? কেন্দ্র দুটার দূরত্ব আর ব্যাসার্ধের যোগফলের সমান। আমরা জানি না C1 C2 যদি R1 R2 সমান হয়, R1 প্লাস R2, তাহলে এটা যদি ঘটে তাহলে এটাকে বহিস্থভাবে স্পর্শ করে। আর C1 C2 অর্থাৎ দুইটা কেন্দ্রের দূরত্ব যদি ব্যাসার্ধের যোগফলের সমান হয় তাহলে এটা অন্তঃস্থভাবে স্পর্শ করে।
এটা হলো বহিস্থভাবে, এটা হলো অন্তঃস্থভাবে। তাহলে এখানে এই শর্তটা মানতেছে, তুমি শেষে লিখে দিবা যেহেতু কেন্দ্র দুইটার দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান, সুতরাং বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার আমাদের? আচ্ছা, তাহলে বলো আমাকে পরে আর কি আছে। এরপরে কোনটা করবো? এটা করলাম কত? 13-3। 13-তে আর কোনো সমস্যা আছে? 13-5। 13-5। 13-5 বলছে দেখাও যে এত এরকম বৃত্তদ্বয় পরস্পরকে এই বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। তার মানে এখানে বিন্দুটা বের করতে হবে। বহিস্থভাবে স্পর্শ করে তো আমরা দেখাই ফেলবো এটার মতোই। এখন বহিস্থভাবে স্পর্শ করে, এটা আমরা আগের জন্য একটা প্রবলেম করছি, যে দুইটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত দুইটাকে যদি আমরা সমাধান করে আমরা যে বিন্দুটা পাবো সেটা হবে তার, আমি বলে দিই এটা কিভাবে করবো। 13-5 বলছে দুইটা বৃত্ত দিয়ে বলছে যারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, শুধু বহিস্থভাবে স্পর্শ করে না, বলছে এই বিন্দুতে স্পর্শ করে। তাহলে প্রথমে আমরা বহিস্থভাবে স্পর্শ করে কিভাবে এটা বের করবো? 13-5 বৃত্ত দুইটা কি কি? বৃত্ত দুইটা হলো 13-5। প্রথম বৃত্তটা কি দেওয়া আছে? প্রথম বৃত্তটি কি দেওয়া আছে? x² + y² প্লাস, তার উপরে দেখা যায় না। আচ্ছা পরে নিচ্ছি, x² + y² প্লাস কি আছে? 6x + 8y, 6x + 8y + 21 = 0। এটা হলো প্রথম বৃত্ত। তাহলে এর কেন্দ্র কত? এর কেন্দ্র ধর আমরা নাম দিয়ে দিলাম C1। C1 সমান কি হবে? -g। -g মানে কত? -3 আর -4। g এর মান 3 আর f এর মান কত? 4। তাহলে কেন্দ্রের স্থান হলো, কেন্দ্রের স্থান হলো এটা। ঠিক আছে, g এর মান কত? 3 স্যার 3 আর -g এর মান -3, মানে f এর মান 4, -g এর মান 4। এবং ব্যাসার্ধ কত হবে তাহলে? এবং ব্যাসার্ধ হবে g²। g² মানে হলো 3² + 4² - 6। এটা তাহলে 3 3 9 4 4 16, 9 আর 16 কত? 25। 25 থেকে এগোতে গেলে 4, 4 এর বর্গমূল হলো 2। এটা হলো ব্যাসার্ধ। এটার নাম দিলাম ধরো R1। প্রথম বৃত্তে তো, তাহলে আমরা R1 দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র আমরা পাইলাম, প্রথম বৃত্তের ব্যাসার্ধ পাইলাম। দ্বিতীয় বৃত্তটি কি দেওয়া আছে? দেখো দ্বিতীয় বৃত্তটি একটু বড় দেখো কি কি দেওয়া আছে। দ্বিতীয় বৃত্তটা কি? x² + y² = 9। তাহলে এর কেন্দ্র কত? এর কেন্দ্র যদি আমরা C2 ধরি, তাহলে C2 সমান কত? বৃত্তের কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত? ওই কথা বলো না কেন? 3 স্যার 3। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হলো মূল বিন্দু আর ব্যাসার্ধ কত? 9 তো নাকি? হ্যাঁ, তাহলে এখন আমরা প্রথমে এখানে কিন্তু দুইটা জিনিস দেখাতে হবে। একটা বলছে যে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, আরেকটা হলো ওই বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে বিন্দুটা আমরা পরে বের করবো। তো বহিস্থভাবে স্পর্শ করে এটা কিভাবে বের করবো? আমরা যদি দেখাতে পারি C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের দূরত্ব। হ্যাঁ, তাহলে এখন আমরা কেন্দ্র দ্বয়ের দূরত্ব বের করবো C1 C2। তাহলে C1 C2 মানে হলো এটা এবং এটা দূরত্ব। তাহলে -3 - 0 হোল স্কয়ার প্লাস হলো -4, এটা বের করবো আমরা। এটা যদি বের করি হলো 3 3 9 4 4 16, এর যোগফলটা হলো 25, তার বর্গমূল হলো 5। এবং R1 R2, আমি R1 এবং R2 অর্থাৎ ব্যাসার্ধের যোগফল দেখো। এটা R1 হলো 2 আর R2 হলো 3, সমান কত? 5। তাহলে যেহেতু C1 C2 সমান হলো R1 + R2, সুতরাং কি লিখবো? বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ। বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে এটা আমরা সিদ্ধান্ত নিলাম। এখন আরেকটা অংশ আছে, বলছে বহিস্থভাবে স্পর্শ করে কোন বিন্দুতে? একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, অর্থাৎ স্পর্শ যে বিন্দুটা, এই বিন্দুটা বের করতে হবে। তাহলে স্পর্শ বিন্দু বের করতে হলে আমাদের এই বৃত্তের সমীকরণ আর এই বৃত্তের সমীকরণ, দুইটা বৃত্তের সমীকরণকে
এটা যদি আমরা 1 ধরি আর এটা 2 ধরি, এটাকে সমাধান করে আমরা যদি x y এর মান বের করতে পারি, তাহলে x y এর যে মানটা পাবো সেটাই হবে আমাদের স্পর্শবিন্দু। তাহলে এটা দেখো আমরা এটা কিভাবে বের করবো, আমরা 1 এবং 2 থেকে যদি আমরা 1 থেকে 2 বাদ দিই, আমরা স্পর্শবিন্দুটা বের করতে যাচ্ছি। দেখো স্পর্শবিন্দু আমরা বের করব, আমার উদ্দেশ্য হলো এটা স্পর্শবিন্দু। তাহলে আমরা কি করব, 1 থেকে 2 বাদ দিলাম। দেখো 1 থেকে 2 বাদ দিলাম, বাদ দিলে কি থাকবে, x স্কয়ার আর x স্কয়ার কাটা y স্কয়ার কাটা 6x থাকবে, 6x থাকবে প্লাস 8y থাকবে প্লাস 21 থাকবে আর 0 মাইনাস না, তার মানে এদিকে থাকবে মাইনাস। বুঝছি এটা? এটা কি করলাম, আমরা 1 থেকে 2 বাদ দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো তোমার 6x প্লাস 8y, এখানে হলো কত 30 ইকুয়াল টু 0। এখানে একটু কাটা যাচ্ছে মনে হয়, 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে এখানে 3x প্লাস হলো 4y প্লাস 15 ইকুয়াল টু 0। 15 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x অথবা y যে কোনো একটা মান আমরা পেব। ঠিক আছে? এটা কোথা থেকে পেলাম, 1 এবং 2 বৃত্তের যে সমীকরণ, এখান থেকে আমরা x অথবা y যে কোনো একটা মান আমরা পেব। আমরা যদি তোমার এখান থেকে আমরা x এর মান বের করি, তাহলে x এর মান যদি বের করি, x এর মান কি আসছে 3x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো -15 -4y। ঠিক আছে, -15 -4y। তাহলে আমরা যদি এটাকে x এর মান বের করি, তাহলে x 3 দ্বারা করলাম 5 4/3y। ধরো এটা হলো তোমার x এর মান। এটা আমরা কি করব এখন, এটার নাম দিলাম 3। আমরা কিন্তু সমাধান করতেছি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা এই মানটা আমরা হয় 1 এ অথবা 2 এ বসাবো। কোনটাতে বসালে আমরা সুবিধা পাবো বলো তো? 2 নাম্বারটার মনে হয় স্যার, 2 নাম্বারটার সমীকরণ ছোট আছে। ছোট আছে, তাহলে 2 এ বসাই, আমরা অসুবিধা নাই। তাহলে আমরা যদি 2 এ বসাই, 1 এ বসাইলে হবে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এটাকে 2 এ বসাবো। তাহলে আমি উপরের অংশ মুছে দিছি, উপরের অংশ মুছি আমরা লিখবো y x ইকুয়াল টু এত 2 এ বসাই, x equal to -5 by -4/3y সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ বসাই। 2 এ যদি বসাই, 2 এ আছে হলো x স্কয়ার, x স্কয়ার মানে এটার উপরে স্কয়ার, তাহলে 5 -4/3y হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত ছিল 9। ঠিক আছে, তাহলে এটা মাইনাস উপরে স্কয়ার আর প্লাস করে একই কথা। আমরা যদি মাইনাস মানে এটা করি, মাইনাস কমন আনি, মাইনাস করলে এটা প্লাসই হয়ে যাবে। তাহলে আমরা একসাথে এটাকে বর্গ করে দিই। তাহলে 5 স্কয়ার যদি আমরা নিই 5 স্কয়ার, ঠিক আছে, তাহলে এখানে হবে কত 25 প্লাস 2 ইনটু এটা ইনটু তাহলে 20 মানে 40। দেখো আমরা এটা বর্গ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এটা পাবো না, a স্কয়ার প্লাস 2ab স্যার এটা স্যার এটা প্লাস y স্কয়ার না নি স্যার, শেষে দিছুন আর প্লাস y স্কয়ার, এটা তো প্লাসই আছে, প্লাস y স্কয়ার না। ঠিক আছে, আর ডান পাশে আছে না। এখন কি করব, আমরা লসাগু করতে পারি অথবা পুরোটাকে 9 দিয়ে গুণ করি। কারণ 9 আছে তো 9 দিয়ে গুণ করি, 9 25 কত 225। এখানে 9 দিয়ে গুণ করলে 3 × 9 = 3 × 4 = 120 y। 9 × 9 হলো 16y স্কয়ার, আর এখানে হলো 9y স্কয়ার ইকুয়াল টু 81। ঠিক আছে, এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা y স্কয়ার কয়টা আছে দেখো, y স্কয়ার টোটাল কত, 16 আর 9 কত 25। তাহলে এখানে পাইলাম হলো 25y স্কয়ার, তারপরে 120y আর 225 থেকে 81 গেলে কত থাকে, 225 থেকে 81 গেলে কত থাকে 144। 144। তাহলে আমরা পূর্ণ সংখ্যা হবে 144। তাহলে এখানে লিখবো আমরা +144 ইকুয়াল টু 0। তাহলে এটা সম্ভবত বর্গ হচ্ছে, দেখো 5y হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5y প্লাস 12 প্লাস 12 স্কয়ার বর্গ আকারে লেখা যাচ্ছে। তার মানে আমরা লিখবো 5y প্লাস 12 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে হলো 5y প্লাস 12 ইকুয়াল টু 0। তার মানে y এর মান পাচ্ছি হলো -12/5। তাহলে y এর মান যদি আমরা পাই, তাহলে এখানে y এর মানটা বসে আমরা x এর মানটা পেয়ে যাব।
ঠিক আছে, তাহলে আমরা এটাতে বসাবো, এখানে আছে লিখে আছে, আমরা লিখবো যে 3a y equal to -12/5 বসাই, বসাইলে আমরা পাবো x equal to -5 -4/3 আর -12/5 এটা। এটা যদি বসাই তাহলে এখানে মাইনাস আছে প্লাস আসছে -5 প্লাস 4/48, অথবা এটা দেখা এরর 3 দিনে কেটে নিতে পারি, তাহলে এখানে 3 4 12/5, তাহলে এখানে বসানো হলো 5 5 25 প্লাস হলো 12, তাহলে এখানে থাকতেছে কত -13/5। দেখো এখানে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না, এখানে এটা করলে এখানে কত থাকতে হলো 5 25 প্লাস হলো 12, তারপর এখানে থাকতেছে কত -13/5। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে, তাহলে x এর মান হলো -13/5। হ্যাঁ বলো। স্যার 3 দিয়ে 12 এর কাটলে তো 4 থাকে। ও 4, তাহলে এখানে 16 হবে। জি স্যার -12/5। আর তাহলে এখানে হবে হলো 16, তবে এখানে হবে 16, 16 যদি হয় 16 আর 25 এর পার্থক্য কত, 9, -9/5। দেখো তো আমার এটা তো দেওয়াই আছে, প্রশ্ন তো দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে না, জি স্যার। দেখো তো জি স্যার, মিলছে x এর মান হলো -9/5 এখন কি মিলছে কিনা। আর y এর মান হলো -12/5। জি স্যার। তাহলে স্পর্শ বিন্দুটা দাঁড়াবে, অর্থাৎ স্পর্শ বিন্দুটা কি হবে, x এর মান হলো -9/5 আর y এর মান হলো -12/5। ঠিক আছে, এটা হলো आंसर, মানে স্পর্শ বিন্দুটা এটা বের করতে বলছে, তাহলে আমরা স্পর্শ বিন্দুটা বের করলাম। অর্থাৎ দুইটা রেখা যদি থাকে, তাদের রেখা অথবা যাই থাকুক না, এর ছেদ বিন্দুটাই আসলে স্পর্শ বিন্দু। ঠিক আছে, এখন বলো তো, আর 14তে কোনো সমস্যা নাই না, 14তে একটাই, না স্যার 15 তো থাকার কথা না, 15তে 15 আর 15 যে কোনো স্যার 15তে প্রবলেম আছে স্যার, 15 করিই নাই স্যার, বুঝি নাই। 15 বুঝো না, 15 একটা করে দিই, 15 সবগুলো একই রকম, 15 প্রায় সবগুলো একই রকম, 15 একটা একটু করে দিই। স্যার তাহলে স্যার প্রথমটা 15 3 করে দিতে। 1 2 3 4 5 6 প্রত্যেকটা একই রকম, শুধু খালি অক্ষগুলো চেঞ্জ করেছে। আমরা একটা যদি ভালো করে বুঝি সবকটা একই রকম ভাবে করতে পারবো। আমার মনে হয় আমরা 15 3 3 এ যাব, ঠিক আছে। তিনটা হলো ওই 1 2 এগুলা বা সবগুলা একটা সাধারণ ফরম্যাট দিয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা বলা আছে x = 0 এবং y = 0 এবং x = a রেখাকে স্পর্শ করে। তাহলে আমরা বৃত্ত এটা আগে একটু দেখি, প্রশ্নটা আমরা একটু দেখি, দেখে আমরা এটাকে করার চেষ্টা করি। দুইটা বৃত্তের সমীকরণ, এখানে একটা বৃত্ত বলছি না, এখানে বলছে দুইটা বৃত্ত, আসলে এখানে দুইটা বৃত্ত ছিল। আমরা 15 3 নাম্বার প্রবলেমটা আমরা একটু ভালো করে দেখি, একটা যদি দেখি তাহলে আমরা সব কথা পাবো। বলেছে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা x = 0 y = 0 এবং x = a রেখাকে স্পর্শ করে। আমরা বৃত্তটা একটু চেষ্টা করি, আমরা x = 0 হলো আমার এই রেখা, x অক্ষটা সরি এটা হলো y x = 0 হলো x এর মান 0, এটা হলো x = 0, x = 0 এটা কোন রেখা, এটা হলো y অক্ষ, তাই না? আর y = 0 এটা কোন রেখা, y = 0 এটা হলো x অক্ষ। তার মানে এখানে বলা আছে যে এই দুইটা অক্ষকে স্পর্শ করে। আবার একটা কি বলছে, x = a রেখাকে স্পর্শ করে, তিনটা রেখাকে স্পর্শ করে। তাহলে খেয়াল করো এই দুইটা রেখাকে, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষকে স্পর্শ করে। আরেকটা কি বলা আছে যে x = a, তাহলে a ধরো আমরা একটা ডিসটেন্স ধরে নিলাম, ধরো এতটুকু, তাহলে এই দিকে a হতে পারে, প্লাস এ অথবা মাইনাসে দুইটাই, x = a টা তো বলা নাই, স্পর্শ করে। তাহলে ধরো আমার এটা হলো x = a, তাহলে আমার বৃত্তটা এই তিনটাকে স্পর্শ করে, তাহলে আমার বৃত্তটা হবে এটা,
করো আমরা বৃত্তটা যদি এখানে আমরা এরকম মোটামুটি এটা হলো y ইকুয়াল টু 0 y অক্ষতে এটা y অক্ষ এটা হলো x অক্ষ আর এটা হলো x ইকুয়াল টু a তাহলে এই হলো আমার বৃত্তটা এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে অর্থাৎ এইদিকে একটা পাওয়া যাবে আবার এইদিকে আরেকটা পাওয়া যাবে ঠিক আছে x ইকুয়াল টু a ও না এটা হলো এটা এখানে পাওয়া যায় এইদিকে না x ইকুয়াল টু a হলো এটা তাহলে আবার এটা পাওয়া যায় এই যে এইদিকে পাওয়া যাবে ওইদিকে না আমি আগে বলছি অর্থাৎ এখানে আরেকটা বৃত্ত দিতে পারবো খেয়াল করছো দুইটা বৃত্ত আমরা কিভাবে পাবো এটা হলো মূল বিন্দু তাহলে দুইটা বৃত্তে দেখো এটা সরি এটা হলো x ইকুয়াল টু a এই যে রেখাটা এটা হলো x ইকুয়াল টু a তাহলে x অক্ষকে y অক্ষকে এবং x ইকুয়াল টু a রেখাকে স্পর্শ করে ঠিক আছে এরকম দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে একটু খেয়াল করো এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারি চিত্রটা এখানে গুরুত্বপূর্ণ চিত্রটা কি বোঝা যাচ্ছে এটা হলো আমাদের x অক্ষ রেখা এটা আমাদের x অক্ষ রেখা তাহলে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে আবার এটা হলো আমার x অক্ষ রেখা x অক্ষকে স্পর্শ করে y কে স্পর্শ করে আবার x ইকুয়াল টু a রেখাকে স্পর্শ করে আচ্ছা তাহলে এরকম বৃত্ত কয়টা পাবো আমরা মুখে আসেনি জি স্যার স্যার চিত্র বুঝতেছি না স্যার চিত্র বুঝতেছে না কে বুঝে নাই বৃত্ত স্যার চিত্রটা বুঝি নাই x ইকুয়াল টু 0 এটা কোন অক্ষরেখার সমীকরণ বলো y অক্ষ y অক্ষ y অক্ষরেখা y অক্ষ আর y ইকুয়াল টু 0 এটা কোন একটা সমীকরণ x অক্ষ x অক্ষ আর x ইকুয়াল টু a x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাদের রেখাটা হবে এটা x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে রেখাটা হবে এটা x ইকুয়াল টু যদি a হয় তাহলে এতটুকু ডিসটেন্স যদি a হয় তাহলে x ইকুয়াল টু a হবে এটা x ইকুয়াল টু a মানে হলো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু a এখানে আমার a দেওয়া আছে তোমার যদি a না দেয়া 1 দিত 2 দিত তাহলে এতটুকু যদি 1 হতো তাহলে এটা হবে x ইকুয়াল টু 1 এতটুকু যদি 2 হয় তাহলে এটা আমরা ধরে নিলাম ধরো এটাই x ইকুয়াল টু এটা ধরো আমরা ধরে নিলাম এটা হলো x ইকুয়াল টু তাহলে বৃত্তটা কি করে এই রেখাকে স্পর্শ করে এই রেখাকে স্পর্শ করে আবার এই রেখাটা স্পর্শ করে তিনটাকে স্পর্শ বলা আছে না x ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে y ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে আর x ইকুয়াল টু a রেখাকে স্পর্শ করে এই তিনটে রেখাকে স্পর্শ করে বৃত্তটা এরকম কয়টা বৃত্ত পাবো আমরা দুটো বৃত্ত পাবো তাহলে দেখো তাহলে এটা হলো তোমার x অক্ষ এটা হলো y অক্ষ আর এটা হলো x ইকুয়াল টু তাহলে এই তিনটাকে স্পর্শ করে দিলে এরকম একটা বৃত্ত এরকম পাবো এখানে পাবো না ধরো আমার অঙ্কটা তো ঠিকঠাক আঁকতে পারতেছি না আমরা এরকম তাহলে এটা কি তিনটাকে স্পর্শ করে না ঠিক একই ভাবে এখানে তো আমরা আরেকটা বৃত্ত পেতে পারি যেটা তিনটাকে স্পর্শ করে পাবো দেখে বুঝছিস তাহলে আমার এই যে দুইটা বৃত্তের সমীকরণ আমার বের করতে স্যার x ইকুয়াল আবার নিচের দিকে কেন হইছে এটা কারণ কি উপরে দিকে এটা x ইকুয়াল টু a না সরি এটা x অক্ষ না এটা y অক্ষ না এটা y অক্ষ কি না এটা x অক্ষ কি না তাহলে আমার তো বলছে যে এটা y অক্ষকে x অক্ষকে এবং x ইকুয়াল টু a কে স্পর্শ করে তাহলে এই বৃত্তটা তো তোমার x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে x ইকুয়াল টু a অক্ষকে স্পর্শ করে এই বৃত্তটা তো x ইকুয়াল টু a অক্ষকে স্পর্শ করে মানে এটাকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে এটা যদি আমরা বলি এটা তো একই কাজই করতেছে তাদের শর্ত তো মানতেছে প্রশ্নে যেটা বলতেছে দুইটাই তো একই কাজ একই শর্ত মানতেছে এটা তো x অক্ষকে স্পর্শ করছে না আবার এটা তো স্পর্শ করছে না তাহলে এরকম বৃত্ত পাবো আমরা দুইটা তাহলে এখন বৃত্তের সমীকরণটা যদি আমরা বের করতে চাই তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে আর ব্যাসার্ধ লাগবে খেয়াল করো খুব সিম্পল যেহেতু এই এখান থেকে এতটুকু কত এখান থেকে এতটুকু কত বলো তো a,0 না না এই এই রেখাটা এই বিন্দু পর্যন্ত মূল বিন্দু থেকে a আছে তার মানে এটা ব্যাসের দৈর্ঘ্য হলো a এটা ওর পুরাটা হলো a এটা মানে ব্যাস না বৃত্তটার ওই প্রান্ত থেকে এটা ব্যাস এটার অর্ধেক হলো কি ব্যাসার্ধ
তাহলে এই যে আমরা যদি এখানে একটা ইয়া আঁকি, এই যেখানে স্পর্শ করছে, ধরো এই বিন্দুটা স্পর্শ করছে, তো তাহলে এই বৃত্তটা এই এখান থেকে এতটুকু হবে অর্ধেক এর অর্ধেক, আর এটা হবে এর অর্ধেক। এটাকে বুঝি কিনা? জি স্যার। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? a/2 আর হবে a/2। এটা হবে না কেন্দ্রের স্থানাঙ্ক। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? a/2 হ্যাঁ, এটার ব্যাস কত? বৃত্তটার ব্যাস কত? a। তাহলে ব্যাসার্ধ হবে a। তাহলে দেখো এ এই বৃত্তটার ব্যাসার্ধ হলো a/2, ব্যাস হলো a। ঠিক এটার ক্ষেত্রে কি করবে? তাহলে এই বৃত্তটার সমীকরণটা আমরা বের করতে পারবো। এই বৃত্তের ব্যাসার্ধ হলো তোমার a, কেন্দ্র হলো তোমার a/2 আর ব্যাসার্ধ হলো a/2। তাহলে বৃত্তটার সমীকরণ আমরা বের করতে পারবো। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে তাহলে বলো তো? দ্বিতীয় নিচেরটা এতটুকু, তাহলে এতটুকু হলো আমাদের হাফ এ। আর এটা যদি নিচে আসে তাহলে x স্থানাঙ্ক হলো a/2 আর y স্থানাঙ্ক -a/2। সেই ক্ষেত্রে বৃত্তটা দ্বিতীয় যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক x স্থানাঙ্ক হবে a/2 আর y স্থানাঙ্ক হবে -a/2। কারণ এটা এতটুকু হলো x আর এতটুকু হলো মাইনাস এই মানে y। তাহলে এটা এই পুরাটা যদি a হয় তাহলে এতটুকু হলো a/2, ঠিক আছে, কিন্তু যেহেতু নিচের দিকে আসছে এটা -a/2। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হলো এটা, আর ব্যাসার্ধ তো a/2 ঠিকই আছে, ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না। তাহলে প্রথম বৃত্তটার হলো কেন্দ্রের স্থানাঙ্ক এটা, ব্যাসার্ধ এটা, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা, ব্যাসার্ধ এটা। তাহলে বৃত্তের সমীকরণটা আমরা বের করতে পারবো। তো এই কথাটা একটু গুছিয়ে লিখতে হবে, আমি একটু লিখে দিচ্ছি। যেহেতু বৃত্তটি উভয় কোণে স্পর্শ করে, আমরা শুরুতে লিখবো যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা কি লিখতে পারি? বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ আমার কেন্দ্রে কেন্দ্রের কুটি। কেন্দ্রের কুটি, দুটাই সমান হবে। কেন্দ্রের কুটি, ভুজ আর কুটি সমান হবে, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, কারণ দুটাই সমান, এদিক থেকে যায় এদিক থেকেও থাকে, মানে ভুজ আর কুটি সমান। আবার বৃত্ত দুটি দেখো, এটা হলো আমার x = 0 আর এটা হলো x = a। এই দুইটা রেখা কি সমান্তরাল? x = 0 মানে কি y অক্ষ রেখা, আর x = a হলো তোমার আরেকটা y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই দুইটা রেখা সমান্তরাল, এটা হলো x = 0 আর এটা হলো x = a। তো দুইটা সমান্তরাল রেখাকে কি করে স্পর্শ করে? যেহেতু বৃত্তটি দুটি সমান্তরাল রেখা x = 0 ও x = a কে স্পর্শ করে, সুতরাং বৃত্তটির ব্যাস হবে এই সমান্তরাল রেখার দুইটা দূরত্ব। বৃত্তটার ব্যাস হবে এই সমান্তরাল রেখা দুইটার দূরত্ব, যেহেতু এই দুইটাকে স্পর্শ করে। ধরো একটা বৃত্ত এই জায়গায় স্পর্শ করে এই বৃত্তটা, তাহলে তার ব্যাস কি হবে? ব্যাস হবে এই ডিসটেন্সটা, এটা হবে না? তাহলে এই জন্য লিখলাম বৃত্তটির ব্যাস হবে সমান্তরাল রেখাদ্বয়ের কি দূরত্ব। আর এই দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব কত? এই দুইটা রেখার দূরত্ব কত? হ্যাঁ, a। দূরত্বটা হলো a। তাহলে বৃত্তটার ব্যাস কত? এতে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কি হবে? a/2। a/2। তাহলে বৃত্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর এখন চিত্র থেকে আমরা সরাসরি লিখবো,
চিত্র হতে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা এটা চিত্র যেহেতু এটা দিতে হবে, চিত্র হতে বৃত্তের, প্রথম বৃত্তে লিখলাম, প্রথম বৃত্তের কেন্দ্র হবে কি, যেহেতু এটা সমান মানে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র হবে a/2 এটা, এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হবে কি a/2 আর হলো -a/2। এত বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি। তো আগে প্রথম বৃত্তটা বের করতে পারো, এরপর দ্বিতীয় বৃত্ত বের করতে পারো, একসাথে বের করতে পারো, অথবা তুমি এটাকে একসাথে লিখতে পারো, বৃত্তের কেন্দ্র এখানে এটা প্লাস বানাতে দিতে পারো, এইভাবে লিখতে পারো। এত বৃত্তের কেন্দ্র হবে এটা, ঠিক আছে, দুইটা আলাদা না লিখে, ঠিক আছে, তখন আমরা একসাথে দুইটা সমীকরণ লিখতে পারবো। এত নিম্ন বৃত্তের সমীকরণ, সমান হবে x - a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস দিলাম a/2 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এটা হলো আমাদের আনসার। এটাকে আমরা করবো, একটু সিম্পলিফাই করবো, অথবা এখানে আনসার দিয়ে দিতে পারো, এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিলে বেটার। বুঝছো এটা? দেখা যাচ্ছে না নাকি? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে না। এটার সমীকরণটা হবে তোমার x - a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মানে যেটা আছে আমরা লিখলাম, এটা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক জানি, সমান হলো ব্যাসার্ধ হলো এটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু কাজ করব, বর্গটা করব, করে একটু সাজাই লিখে তারপর আমরা এটা আনসার দেব, ঠিক আছে। এটাকে আরেকটু কাজ করব, এবার বুঝতে পারছি। এখন এই 15 নম্বরে কিন্তু প্রবলেমগুলা তোমার ওইরকম এটা না দিয়ে এরকম দিতে পারে, যে মানে দুইটা বৃত্ত x x = 0 y = 0 না দিয়া বলতে পারে এরকম যে এই x = মনে করো এটা 2 আর এটা দেওয়া আছে x = 4, বলা থাকতে পারে। দেখা যাচ্ছে কিনা আমি একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, যে এর সামনে যে প্রশ্নগুলো পাবা একই প্যাটার্নের, ওখানে প্রবলেমগুলো একটু চেঞ্জ করে দেব। দেখো বলা থাকতে পারে যে দুটো বৃত্ত ওই x = 2 আর x = 4 এবং x অক্ষরেখার মধ্যে অবস্থান করে, তার মানে এটা কি, তখন বৃত্তটা হবে এরকম, এটা সরি এই রেখাকে স্পর্শ করে যেহেতু এরকম হতে পারে, ঠিক আছে, প্রক্রিয়াটা হবে এরকম। তখন এই ডিসটেন্স হবে এটা আর এটা, তার মানে 4 থেকে 2 বাদ দিলে এই ডিসটেন্স হবে তার ব্যাস হলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। অথবা এখানে চেঞ্জ করে দিতে পারে, এটা দিলে মনে করো 2 আর এখানে দিলে মনে করো 8, তখন x2 এবং x4 এর ডিসটেন্সটা কত হবে 6, তখন বৃত্তের ব্যাসটা হবে 6, ব্যাসার্ধ হবে 3। সেই ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক তুমি এটা বের করবা, এখানে যতটুকু এটা কত, এটা যদি 2 থাকে আর এখানে হলো টোটালটা যদি 6 থাকে তাহলে এটা 3, তাহলে এটা হলো 5, আর y স্থানাঙ্ক 5 হবে, আর এটা কত হবে 5 - 5। এইভাবে ধরে ধরে করতে হবে, যে পরে যে প্রবলেমগুলো আছে এটা x অক্ষ না দিয়ে উল্টাভাবে দিতে পারে, এরকম দিতে পারে, এরকম দিতে পারে, যে এদিকে আছে একটা, এদিকে আছে একটা, ঠিক আছে। এটা হলো তোমার y = মনে করো 2 দেওয়া আছে, একটু আগে যেটা লিখলাম, আর এটা ছিল x = a না দিয়ে y = 2। সেই ক্ষেত্রে এইভাবে তোমার বের করতে হবে প্রশ্নগুলো। এই যে 3-4টা প্রবলেম দেওয়া আছে, তুমি যদি একটু ব্রেনটা শার্প করে চিন্তা করো, চিত্রটা আগে একটা কি বলছে সেটা অনুসারে এই প্রবলেমগুলো করতে হবে। তাহলে আমি আর এটা বললাম না, তোমরা কতটুকু নিবা, হোমওয়ার্ক কতটুকু নিবা বলো? 15 করবা, 16 তাহলে তো পরিবৃত্তের সমীকরণ স্যার এটা অঙ্ক করতে টাইম যায় স্যার, টাইম তো যাবে, অনেক সময় লাগে, আর অনেক লম্বা প্র্যাকটিস না করলে প্রথমবার করতে টাইম লাগবে, পরের বার করতে টাইমটা কমবে আস্তে আস্তে, প্রথমবার করতে একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক। তাহলে তোমরা 15টা করো আর 16টা করো, 16টা সেই করো, আগামী দিন শেষ হবে কিনা ছিল তো পরিবৃত্তের সমীকরণ দেওয়া। আচ্ছা 15-16 চেষ্টা করো যতটুকু পারা যায়। আচ্ছা যেটা বলছিলাম, তোমরা কথা বলতে আমি ভুলে গেছি, আমরা যে বহুপদী সমীকরণ যেটা আমরা শেষ করলাম, এটা তো পরীক্ষা নেওয়ার তোমার কোনো নামই নাই তোমাদের। স্যার পরীক্ষাটা কোথায় দিবেন? আর যে অধ্যায় পড়ছি স্যার, এই অধ্যায়টাকে শেষ করি স্যার, এটা শেষ করে এটা পরীক্ষা দিবা, ওকে স্যার। আচ্ছা হ্যাঁ জি স্যার স্যার। ওইটা শেষ হয়েছে না এখন, স্যার সৃজনশীল বাকি রয়েছে, কোনটা? অনেক অঙ্ক দেওয়া আছে, ওই যে 4-এর 1 4-এর 2 দ্বিতীয় পত্রের। আচ্ছা আচ্ছা বুঝছি, ওই যে বহুপদী সমীকরণ, এটা এখনো রয়েছে। জি স্যার, সৃজনশীল করা বাকি আছে, এখনো করছি কি না কাজ করো, কি পরিশ্রম করো, স্যার। কি অন্য সাবজেক্ট তো থাকে
আমরা যখন বসতাম দিনের পর দিন কাটাই ফেলতাম, একটা চ্যাপ্টার শেষ না করে উঠতাম না। স্যার অত ধৈর্য স্যার। হ্যাঁ, ধৈর্য বাড়াতে হবে, এটাকে কাজ মনে করো। কাজ যদি মনে না করো তাহলে হবে না। বসে থাকবা, করতে করতে দেখবে, করতে করতে একটু ওই হলে একটু 2টা মিনিট একটু হেঁটে আসবো, আবার এসে বলবো, আবার বসবো। কাজ করতে হবে, না করলে এটা ইয়ে হবে না তো। কারণ আর কি আছে না, 5টা 6টা অঙ্ক করার পর স্যার মনে হয় যে ওই 2 মিনিট আইটাই স্যার, এখন 2 মিনিট আটার গিয়া স্যার 2 ঘন্টা হয়ে যায় স্যার। মানে এইটা কন্ট্রোল করতে হবে, এই জায়গাটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। আবার জায়গা নিয়ে আসতে হবে যে না আমার কাজ রয়েছে ভাই, আবার করি, আবার গিয়ে বসবো, বসে করবো। তো স্যার পরিশ্রম ছাড়া মেধায়, শোনো একটা শেষ করে দিয়েছে, সবাই আছে শেষ করে দিই। গুগলে যে চাকরি করে, গুগলে যে চাকরি দেয়, গুগল নাম শুনছো না? সবচেয়ে বড় জায়ান্ট কোম্পানি। জি স্যার। জি স্যার। ওই যে বড় বড় ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড তাদেরকে কিন্তু চাকরি দেয় না গুগল, এটা কি জানো তোমরা? জি স্যার। একদম না স্যার। টপ টপ মোস্ট, মানে ধরো বড় বড় ইউনিভার্সিটির একদম ফার্স্ট সেকেন্ড, এদেরকে চাকরি দেয় না, এরা আগে বাদ দিয়ে দেয়, নিচ থেকে দেয় তারা চাকরি। কেন দেয়? কারণ এটা লজিকটা কি জানো নি? লজিকটা হলো যারা একদম টপ মোস্ট স্টুডেন্ট হয় তাদের কিন্তু তারা ভুল ভ্রান্তি হয় না বলেই চলে, তারা কোনো ভুলকে সহ্য করতে পারে। যারা অতি মেধাবী তারা কোনো ভুলকে সহ্য করতে পারে, যে ভুল, এটা ভুল না, এটা আমার ভুল না, আমার তো ভুল হইতে পারে, মানে তারা কোনো ভুলকে মেনে নিতে পারে না, আসল কথা বলে। কিন্তু যারা নিচে থাকে তারা কিন্তু ভুলের মাধ্যমে শিখে, ভুল করে করে শিখে, ভুল করে আবার সংশোধন করে করে শিখে। এই জন্য যখন টিম ওয়ার্ক হয় তখন কিন্তু এই কাজগুলো করতে ভুল হতেই পারে। আমরা প্রবলেম সলভ করলে বা ইয়ে করলে, ধরো কোম্পানিগুলো যখন প্রোগ্রাম করে, এটা মানে এরর এবং কারেকশন আর এররের মাধ্যমে কিন্তু ওই প্রোগ্রামগুলো তৈরি হয়। আর ভুলই যদি না হয় তাহলে কারেকশন করবে কি করে? আর এত নির্ভুল ভাবে কিছু করলে এটা আসলে ইয়া হয় না, ঠিক হয় না। এই জন্য তাদেরকে দেন, চাকরি দেন। তোমাকে ভুলের মধ্যে দিয়ে শিখতে হবে, ভুল হবে আবার শিখবা, ভুল হবে আবার শিখবা, বহু সময় লাগবে এত বেশি। কিন্তু তুমি যদি ট্রাকে থাকো তাহলে পথ আর হবে না। আর যদি ট্রাক থেকে উঠে যাও, ট্রাক বিহীন হয়ে যাও, ট্রাকে না থাকো, তাহলে দেখবে তুমি তোমার সাফল্য অনেক নিয়ে গেছে। তখন সময় গেলে পরে পস্তালেও কোনো কাজ করবে না, সময় থাকতে দাও। ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের জন্য আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষার আসসালামু ব্যাপারে আলাইকুম স্যার। পরীক্ষার ব্যাপারে একটু সিদ্ধান্ত। পরীক্ষার জি স্যার। পরীক্ষার এই চ্যাপ্টার আগে শেষ হোক, তারপরে ওইটা। হিসাবটা শেষ হলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা প্রস্তুতি নাও। ঠিক আছে, মানে স্যার নেক্সট থেকে চ্যাপ্টারটা দিয়ে দিতে হাতে হয় একটু স্যার। কাছেই স্যার লাগে নেক্সট থেকে তাহলে তো 2 চ্যাপ্টার একবারে দিবা। না স্যার, না, না, একসাথে না স্যার। আচ্ছা স্যার নেক্সট থেকে দিয়ে দিই স্যার। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহ পরীক্ষার জন্য প্রস্তুত নাও। আমি প্রশ্ন রেডি করছি, ওকে স্যার। এমসিকিউ রেডি করছি। আর স্যার ওই যে সৃজনশীল একটু সমস্যা আছে, এগুলো একদিন দেখতে হবে। ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা দেখবো না। আগামী দিন এটার দিকে না শেষ স্যার, করি, আগামী দিন না, আগামী দিন এটা শেষ করি, শেষ করার পর আগামী দিন এই চ্যাপ্টারই দেখুন। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার।